সে অনেক আগের কথা। তখন আমার দাদা সবেমাত্র এসএসসি পরীক্ষা দিবেন। পরীক্ষারও আর বেশি দেরি নেই, যার কারণে দাদার বেশ শ্রম দিয়ে পড়তে হচ্ছিল। একদিন রাতে দাদা পড়ার টেবিলে বসে পড়ছিলেন। তখনকার দিনে বিদ্যুৎ না থাকায় হারিকেন জ্বালিয়ে পড়তে হতো। ঘরের জানালার কাছেই দাদার পড়ার টেবিল ছিল, ফলে জানালা দিয়ে আসা বাহিরের ঠান্ডা হাওয়ায় দাদা বেশ ফুরফুরে মন নিয়েই পড়ছিলেন। দাদা পড়ার মধ্যে হঠাৎ করে শুনতে পান বাহির থেকে কে যেন দাদার নাম ধরে ডাকছে। মাহবুব, মাহবুব। এই দুইবার নাম ডাকার পর আর কোনো সাড়াশব্দ নেই। দাদা জানালা দিয়ে উকি দিয়ে দেখলেন বাহিরে কেউ নেই। তাহলে কে ডাকল? দাদা ভাবলেন হয়তো তিনি ভুল শুনেছেন, তাই আবারও পড়ায় মন দিলেন। কিছুক্ষণ পর তিনি আবারও শুনলেন, মাহবুব, মাহবুব। তিনি এবার ঘাবড়ে গেলেন। কে ডাকছে এভাবে? আর প্রতিবার দুইবার নাম ডাকার পরই চুপ হয়ে যায় কেন? তিনি এবার ভাবলেন বাহির থেকে এক পলক দেখে আসা যাক। ভাবনা অনুযায়ী তিনি হারিকেন হাতে নিয়ে বাহিরে গেলেন। বাহিরে চারপাশে চোখ বুলিয়ে কাউকেই তিনি দেখতে পেলেন না। তিনি যখন ঘরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াবেন তখনই উনার নজরে আসে সেই দূর থেকে কে যেন হাতে ইশারা দিয়ে ডাকছে। তিনি ভালো করে লোকটির মুখ দেখতে পাচ্ছিলেন না, ফলে চিনতেও পারছিলেন না কে ছিল। তিনি আর কোনো কিছু না ভেবেই সেই ইশারা করা লোকটির দিকে এগিয়ে গেলেন। এগিয়ে যাওয়ার পর লোকটির মুখ ভালো করে দেখার আগেই দাদা পিছন থেকে একটা আওয়াজ শুনলেন, হারিকেন হাতে নিয়ে যেভাবে ঘর থেকে এসেছিলে সেভাবেই ঘরে ফিরে যাও। দাদা সাথে সাথেই পিছন ফিরলেন, কিন্তু পিছনে কেউ ছিল না। তিনি এবার সামনে তাকালেন, সামনে থাকা লোকটিও উধাও। মাত্রই তো ছিল এখানে, তাহলে কোথায় চলে গেল? আর পিছন থেকে কেই বা এই কথাটি বলল? দাদার তখন মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। কোনোরকম পা চালিয়ে ঘরে পৌঁছালেন। এই ঘটনার পরেও দাদার মনে এত একটা ভয় জাগ্রত হয়নি। তিনি সহজে ভয় পেতেন না। তিনি এটাকে নিছকি একটা মনের ভুল ভাবলেন। পরের দিন রাত্রিবেলা দাদা ও উনার কয়েকজন বন্ধুরা স্কুলের গাছ থেকে নারিকেল পাড়ার প্ল্যান করেছিলেন। যদিও পরীক্ষা সামনে দাদার এইসব প্ল্যানিংয়ের কোনো ইচ্ছে ছিল না, কিন্তু বন্ধুদের জোরাজুরিতে রাজি হয়ে যান। দাদা যে স্কুলে অধ্যয়নরত ছিলেন সেটি আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয়। হেঁটে গেলে ৫-৬ মিনিটের মতো লাগে। তো প্ল্যান অনুযায়ী দাদা ও উনার বন্ধুরা গাছ থেকে বেশ অনেকগুলো নারিকেল পেরে মাত্রই সবাই গোল হয়ে স্কুলের মাঠে বসলেন। আর তখনই উনাদের শরীরের উপর কে যেন ছোট ছোট পাথর নিক্ষেপ করতে থাকে। দাদা তখন তাকিয়ে দেখেন উনার থেকে বেশ কয়েক হাত দূরে একটা কালো অবয়বের মতো দাঁড়িয়ে আছে, আর সেই অবয়বটি উনাদের দিকে পাথর নিক্ষেপ করছে। সেই অবয়বটির চোখ দুটো ছিল লাল টুকটুকে। অবয়বটি পাথর নিক্ষেপ করতে করতে উনাদের দিকে এগিয়ে আসছিল। বেশ অনেকটা এগিয়ে আসার পর উনারা বুঝতে পারলেন এটা কোনো মানুষ নয়। আর বিষয়টা বোধগম্য হতেই উনারা নারিকেল ফেলে এক দৌড়ে পালিয়ে আসেন। উনারা শুধু একটা কথাই শুনতে পেয়েছিলেন, তোমরা ভয় পেও না ঘি। উনাদের তখন এই রাতের বেলায় নারিকেল খাওয়ার শখ চিরতরে ঘুচে গিয়েছিল। পরের দিন সকালবেলা দাদা স্কুলে গিয়ে দেখেন অন্যান্য ছাত্রছাত্রীরা উনাদের ফেলে যাওয়া নারিকেলগুলো নিয়ে যাচ্ছে। এবং শোনা যায় এই নারিকেলগুলো যারা খেয়েছিল তাদের প্রত্যেকেরই কলেরা হয়েছিল। তো সেদিন রাত্রিবেলা দাদা বাড়ি আসছিলেন, তখন দেখতে পান আমাদের বাড়ির সামনের দুয়ারে একটা কাঠের বেঞ্চে কে যেন বসেছিল। দাদা আরও এগিয়ে গিয়ে দেখতে পান একজন সাদা পায়জামা পাঞ্জাবি পরিহিত, মাথায় পাগড়ি, লম্বা দাড়ি বিশিষ্ট লোক বসে আছেন। লোকটিকে তিনি কিছুটা আন্দাজ করতে পেরেছিলেন। তিনি ভয়ের সাথে সালাম দেন এবং লোকটিও দাদার সালামের উত্তর দেন। দাদা এবার উনার দাদার কাছে গিয়ে সব খুলে বলেন, কারণ উনার দাদা এই বিষয়গুলো সম্পর্কে বেশি অবগত ছিলেন। পুরো ঘটনা শোনার পর উনার দাদা বলেন, তুমি একটু আগে যাকে দেখেছিলে সে হল এই বাড়ির জিন। এই জিনের কাজ হচ্ছে এই বাড়ির কোনো মানুষ যদি খারাপ জিনের পাল্লায় পড়ে তাহলে তাকে রক্ষা করা। প্রথম দিন তুমি একটা খারাপ জিনের ডাক শুনে বাহিরে গিয়েছিলে এবং এই জিন নিশিরাতে মূলত মানুষকে ডাকে। সেদিন এই বাড়ির জিনি সৃষ্টিকর্তার রহমত হিসেবে বাঁচিয়েছিল এবং এর পরের দিনও এই বাড়ির জিনি তোমাদেরকে বাঁচায়, তা না হলে তোমরা সেখান থেকে পালিয়ে আসতে পারতে না। আর এ বাড়ির জিনকে মাঝে মাঝেই আমাদের বাড়ির সামনে বসে থাকতে দেখা যায়, যেমনটা আজ তুমি দেখলে গি।
এরপর থেকে দাদা খুব সতর্ক হয়ে চলতেন। এতদিন দাদা ভয় না পেলেও এই কথাগুলো শোনার পর দাদা বেশ ভয় পেয়েছিলেন। ভয় শুধু হয় ভূত মামা ইউটিউব চ্যানেল। অজপাড়া গায়ের ছেলে আমি। নদীতে মাছ ধরে মাঠে হাল চড়িয়ে বড় হওয়া আমার। জিনভূতে সেভাবে কখনো বিশ্বাস করিনি বড় হওয়া পর্যন্ত। তবে একদিন এই অবিশ্বাস কিভাবে কঠিন বিশ্বাসে রূপান্তরিত হল, সে গল্পই শোনাব আপনাদের আজ। সময় হয়তো 2010 এর মতো হবে। আমি পলাশ, বয়স তখন 17। আমার বড় ভাই বিয়ে করেছেন এক গ্রাম পরের এক মেয়েকে। বিয়ে করার কয়েক মাস পর উনি সৌদি আরবে এক কোম্পানির কাজে চলে গেছেন। ভাবি আমাদের বাড়ি থেকে তখনও পড়াশোনা করেন। ভাইয়া চলে যাবার পরপর জানতে পারি আমার ভাবির সন্তান সম্ভবা। মা ভাবির প্রতি যত্ন বাড়িয়ে দিলেন, মায়ের প্রথম নাতি আসবে বলে কথা। ভাবিও ভালোই সময় কাটাচ্ছিল। এভাবে ভাবির যখন সন্তান জন্মদানের সময় ঘনিয়ে এলো তখন ভাবির পরিবার থেকে জানায় ওরা ভাবিকে নিয়ে যেতে চায়। মাও আর আপত্তি করলেন না। ভাবি চলে গেলেন ভাবিদের বাড়ি। ভাবি চলে গেলেও ভালো কিছু রান্না হলে মা আমাকে আর ছোট ভাইকে দিয়ে ভাবিদের বাড়ি পাঠাতেন। যেমন কোনো আচার, বিরিয়ানি কিংবা ভাবির পছন্দের কোনো খাবার হলে ভাবির জন্য আলাদা রেখে আমাদের দিয়ে ও বাড়ি পাঠাতেন। ভাবির বাড়ি থেকেও আমাদের জন্য প্রায়ই খাবার পাঠাতেন অবশ্য। উল্লেখ্য আমার ছোট ভাইয়ের নাম শিমুল, ওর বয়স তখন 1-5। সে বর্ষায় একদিন আমি বিল থেকে বেশ ভালো পরিমাণে মাছ পাই। তখন আমাদের ফ্রিজ ছিল না বলে বাড়িতে রাখার মতো পর্যাপ্ত জায়গাও ছিল না। কিছু নিজেদের রান্নার জন্য, কিছু শুটকি দেওয়ার জন্য, কিছু আশেপাশের আত্মীয়দের ও কিছু ভাবিদের বাড়িতে পাঠানোর জন্য প্রস্তুত করা হল। শেষ বিকেলে খাবার শেষে মা বললেন যেন খাবার পর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ভাবিদের বাড়িতে রওনা দেই। আমি আর না করতে পারিনি বিধায় আমিও রওনা হয়ে যাই মাছ ভরা ব্যাগ নিয়ে। সঙ্গে ছোট ভাই শিমুল। বলা বাহুল্য, আমরা যখন রওনা দেই তখন সন্ধ্যা ভাব চলে এসেছিল। বৃষ্টিও হচ্ছিল, তাই রিক্সা বা টমটম কোনোটাই পাওয়া যাচ্ছিল না বাড়ির পাশের রাস্তায়। অগত্যা ছাতা মাথায় কাকের মতো বৃষ্টির ছিটে ফোঁটা গায়ে নিয়ে হেঁটে হেঁটে দুই ভাই যেতে শুরু করলাম গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের গ্রামের শেষে একটা 4 রাস্তার মোড় আছে। মাটির রাস্তা আর বড় পাকা রাস্তা একসাথে মিশে ক্রস হয় ওই মোড় থেকে। আমরা মাটির রাস্তা ধরে যেয়ে পাকা রাস্তা ধরে ডানে গেলে তারপর এক গ্রাম, আর ওই গ্রামের পরের গ্রামেই ভাবিদের বাড়ি। তো আমরা বড় রাস্তায় উঠে কিছুক্ষণ হাঁটতে থাকার পরেই টর্চের আলোয় দেখি কিছু দূর সামনে একটা রিক্সা দাঁড়িয়ে আছে গাছের নিচে। আমরা ওই পর্যন্ত যেয়ে দেখলাম একটা আমার বয়সী ছেলে রিক্সায় বসে বৃষ্টিতে ভিজছে। মনে হচ্ছিল যেন ওখানে বসে ঘুমাচ্ছে সে। আমি ওকে দেখে জিজ্ঞেস করলাম, ভাই অমুক বাজারে যাবেন? কোনো উত্তর এলো না। আরও 2বার ডাকলে তিনি সাড়া দেন। সম্মতি জানিয়ে বলে, যাবে। আমরাও উঠে পড়ি। রিক্সা চলছে। বাতাসের বেগ খুব, আমরা ততক্ষণে পুরোপুরি ভিজে গেছি। আমাদের একজন সেই মাঝভর্তি ব্যাগ আর অপরজন লাইট ধরে আছি সামনের দিকে, যেহেতু বৃষ্টি তাই রিক্সায় হারিকেন জ্বলিয়ে রাখা সম্ভব না। তো চলতে চলতে একটা পর্যায়ে খেয়াল করলাম আমাদের পেছনে কে যেন ঝুলে আসছে। হয় না গ্রামের দুষ্টু ছেলেপেলে রিক্সার পেছনে ঝুলে দাঁড়িয়ে থাকে? ওরকম মনে হচ্ছিল। আমি বারবার পেছনে দেখার চেষ্টা করলে আর তেমন কিছু দেখতে পাচ্ছিলাম না। তবে আবার সামনে ফিরলে মনে হচ্ছিল ছোট ঝাঁকি দিয়ে সে আবার উঠেছে রিক্সায়। রিক্সাওয়ালা ছেলেটাকে এক পর্যায়ে বললাম যে কেউ মনে হয় ঝুলছে রিক্সায়। চালক ছেলেটা জানায় যে কেউ না, ওটা ঝাঁকির জন্য মনে হচ্ছিল। আমিও আর তেমন কিছু না ভেবে ব্যাপারটা নিয়ে ভাবা বাদ দেই। যখন ভাবিদের গ্রামে ঢুকে গেছি তখন হঠাৎ রিক্সাওয়ালা বললেন চেইন পড়ে গেছে, উঠাতে হবে। উনি রিক্সা থেকে নেমে চেইন উঠাতে পেছনে গেলেন। কিছুক্ষণ যাবার পর যখন উনি আর ফিরলেন না তখন আমি পেছনে তাকিয়ে লাইট মেরে দেখি কেউ নেই আশেপাশে। যতদূর চোখ যায় শুধুই জমি। আমি একটু ভয় পেলাম। ছোট ভাইকে বললাম, কাছেই তো চলে আসছি, হেঁটে চলে যাই চল। সেও বুঝল কিছু সমস্যা আছে। নেমে পড়ল ও। আমরা হাঁটতে শুরু করলাম। ঠিক কিছু সেকেন্ড পর রিক্সাওয়ালা আসছে কিনা দেখতে পেছনে ফিরলে দেখি রিক্সা শুদ্ধ কিছুই নেই।
আমি ঘাবড়ে যাই, ভয় পেতে শুরু করি, হাঁটার গতি বাড়িয়ে দেই। এক পর্যায়ে পেছন থেকে রিকশার শব্দ শুনতে পেলে আবার পেছনে ঘুরে কিছু না দেখলে দুই ভাই দৌড়াতে থাকি। ততক্ষণে বৃষ্টি থেমে গেছে। আমরা দৌড়াতে দৌড়াতে ভাবিদের বাড়ির কাছের বাজারে এসে পড়ি। বাজারের পেছনে কিছু দূর হাঁটলে পুকুর আছে, ওর পরেই ভাবিদের বাড়ি। বাজারে দেখি একটা মানুষও নেই। এটা বৃষ্টির রাতে স্বাভাবিক ভেবে আমরা বাজার থেকে মোড় নিয়ে হাঁটতে থাকি। হাঁটতে হাঁটতে ক্ষেতের আইল ধরে যাচ্ছিলাম। হঠাৎ শুনি পেছনে রিকশার শব্দ। লাইট ধরলে দেখি বাজারের থেকে নেমে আসা রাস্তার পাশে একটা খালি রিকশা দাঁড়িয়ে আছে। আশেপাশে মানুষ নেই। আশেপাশে কেউ না থাকলে রিকশার শব্দ আসবে কোত্থেকে ভেবে আরও ভয় পেয়ে যাই। ছোট ভাই তখন কান্না কান্না ভাব। বৃষ্টি পড়ায় কাদা হয়েছিল সেই মাটির আইলের রাস্তা, তাই দৌড়াতেও পারছিলাম না আমরা। তাও যত দ্রুত সম্ভব পুকুর ক্রস করে ভাবিদের বাড়ির আঙিনায় উঠি আমরা। 10 কদম এগোলেই ভাবির চাচার ও তার ভেতরের দিকে ভাবিদের বাড়ি। যখনই আমরা পুকুরটা ক্রস করলাম তখনই পেছন থেকে পুকুরে কারো আওয়াজ পেলাম। মনে হলো কেউ ডাকছে আমাদের, এই যে ভাই, এই যে। ডাক শুনে পেছনে ফিরলাম আমি আর ভাই। সেই রিকশাওয়ালা ছেলেটা পুকুরের ঘাটের পাশে পানিতে দাঁড়িয়ে আছে। লাইটের আলোয় তার শরীর চকচক করছে। আমাদের উদ্দেশ্যে ছেলেটা বলে উঠে, কি এত কষ্ট কইরা আনলাম, 2টা মাছ দিলেন না? মুহূর্তেই আমার আর ভাইয়ের শরীর জমে যায়। যেন নড়তে পারছিলাম না। চিৎকার করে কাপা হাত পায়ে কোনোভাবে বাড়িতে ঢুকে কাঁপতে থাকি। এসব একজনে দেখলে ভুল দেখতে পারতাম, দুজনে কিভাবে ভুল দেখি। ভাবির আব্বাকে বলি এসব। এরপর চাচা সব শুনে মাছের ব্যাগ থেকে 2টো মাছ বের করে নিজেই যেয়ে পুকুরের ঘাটে ফেলে আসেন। উল্লেখ্য, চাচা ধার্মিক মানুষ, এসবে তেমন ভয় পান না। সে রাতে আমাদের দুজনেরই খুব জ্বর হয়েছিল। আবার রাতে চাচা আর আমরা 2 ভাই 3জনেই স্বপ্নে দেখেছিলাম সেই ছেলেটা ঘাটে বসে মাছ খাচ্ছে আর হাসতে হাসতে বলছে, মাছ না দিলে ছোট্টারে খাইতাম গি। পরদিন খুব বেলা করে ঘুম থেকে উঠি আমি আর ভাই। উঠতেই আমাদের খাবার দেয়া হয়। খাবার খেতে খেতে ছোট ভাই স্বপ্নের ব্যাপারটা তুললে আমি আর পাশে বসে থাকা চাচা দুজনেই অবাক হই। বলি, আমিও এটা দেখেছি। চাচাও জানান তিনিও একই স্বপ্ন দেখেছেন। এরপর এক হুজুরের সাথে কথা বলেন চাচা। তবে তিনি জানান, যেহেতু মাছ দিয়ে দেয়া হয়েছিল, তাই আর কোনো সমস্যা নেই। পরে তাই হয়, আর কোনো সমস্যা হয়নি। ঘটনাটা এক ভাইয়ের থেকে শুনে লেখা। তিনি না চাওয়ায় তার নাম ঠিকানা গোপন রাখা হয়েছে। ভয় শুধু হয় ভূত মামা ইউটিউব চ্যানেল। সময়টা 2007 এর দিকে। আমাদের মহল্লায় একটা মুদি দোকান ছিল, আলী চাচার দোকান। আলী চাচার বয়স তখন আনুমানিক 60 মতো হবে। সবে মধ্য বয়স পেরিয়ে ছুটে চলেছেন অবসরের দিকে। অবশ্য চাচাকে দেখে মনে হয় না বয়স 40 এর বেশি হবে। চাচা প্রচণ্ড ধার্মিক একজন ব্যক্তি ছিলেন। সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়তেন, সবার সাথে খুব সুন্দর ব্যবহার করতেন। এসব ছাড়াও উনি বিশেষভাবে পরিচিত ছিলেন আরও 2টো কারণে। উনি ঝাড়ফুঁক করতেন এবং কাক ডাকতে পারতেন। যেমন, উনি কোথাও দাঁড়িয়ে কাকের মতো শব্দ করলে মুহূর্তেই সেই এলাকা ছেয়ে যেত অসংখ্য কাকে। এত এত কাক ঠিক কোত্থেকে আসত, কেউ জানত না। লোকমুখে সমাদিত আছে উনার স্ত্রী নাকি পরী ছিল, সে সংসারে ছেলে মেয়েও আছে। চাচা একবার গল্পের আসরে বলেছিলেন উনার জীবনের 2টো বিশেষ ঘটনা। আমি তার মতো করেই বলছি। সময়টা যুদ্ধের বছরের কিছু পরে হবে। তখন আমি টগবগে যুবক। বাপদাদার থেকে কিছু ঝাড়ফুঁক শিখেছি, মানুষকেও এসব ব্যাপারে টুকটাক সাহায্য করি। একবার এক শীতের রাতে আমাদের বাড়িতে 2টো লোক আসলেন। দরজায় শব্দ পেয়ে আব্বা যেয়ে দরজা খুলেন। দুজনের একজনের বয়স 17-18 বছর, আরেকজনের বয়স হবে 25 এর মতো। আব্বা দরজা খুলতেই দুজন সে কি কান্না জুড়ে দিল। আব্বা জিজ্ঞেস করেন তারা কারা, কি হয়েছে। ব্যক্তি দুজন জানান তারা পাশের গ্রামের ছেলে। তাদের বাবা 2 দিন যাবৎ কেমন অদ্ভুত আচরণ করছে, আজ আরও বেশি, খুব সম্ভবত জিনে ধরেছে। বাড়িতে আর কেউ নেই, বাবাকে বেঁধে রেখে আসছে খাটের সঙ্গে।
অনেক খুঁজে খুঁজে আব্বার ঠিকানা পেয়েছে, এখন আব্বাকে নিয়ে যেতেই তারা এসেছেন। আব্বা জানান তার শরীরটা ভালো নেই, পরদিন সকালে তিনি যাবেন, যেন এসে তাকে নিয়ে যান তারা। তবে ছেলে দুটো একা যেতে নারায়, তারা আব্বাকে নিয়েই যাবে। আব্বা ওদের দেখে মায়ায় পড়ে এক পর্যায়ে বলেন আমি যেন ওদের সঙ্গে যেয়ে পরিস্থিতি স্বাভাবিক করি, আব্বা সকালে আসবেন। ছেলে দুটোও রাজি হলে আমি যেতে শুরু করি। গভীর রাত। আমরা তিনজন হাঁটছি। হালকা চাঁদের আলো, খুব কাছের বস্তু ছাড়া দূরের তেমন কিছুই দেখা যায় না। লোক দুজন আমার থেকে কিছুটা সামনে, আমি একটু পেছনে, সেই দুজনের হাঁটার শব্দ শুনে আর অবয়ব অনুসরণ করেই আমি এগোচ্ছি। আমাদের এলাকার মাটির পথ পেরিয়ে একসময় জঙ্গল ছুলাম, জঙ্গল পেরিয়ে আরেকটু সামনে যেতেই নদী, আমাদের খরস্রোতা পদ্মা নদী। জঙ্গলে ঢুকতেই কেমন নিশির শব্দ আসতে শুরু করে, যেন আমকে বিপদের সতর্কবার্তা দিচ্ছে। গা ছমছমে সেই শব্দ শুনে অদ্ভুত অনুভূতি হতে থাকে আমার, যদিও আমি আধারে ভয় পাই না, তাও সে রাতে পরিস্থিতি ধীরে ধীরে কঠিন হতে থাকে আমার জন্য। আমি দুজনকে ডেকে বললাম আমার জন্য দাঁড়াতে, একসঙ্গে যাই। দুজনের কেউ আমার কথা শুনলেন না, কোনো উত্তরও দিলেন না। তবে আমি শব্দ শুনে বুঝতে পারি তারা আমার থেকে বেশ এগিয়ে গেছেন। আমরা তখনও জঙ্গলের মধ্যভাগেও যাইনি। হাঁটছি তো হাঁটছি, এক পর্যায়ে আমি তাদের থেকে হারিয়ে গেলাম। তাদের আর কোনো সাড়াশব্দ পাচ্ছিলাম না আশেপাশে। আমি ডাক দেই তাদের, চিৎকার করে ডাকি। না, তাদেরও কোনো প্রতিউত্তর নেই। আমি যেন এই মধ্যরাতে সেই ভয়ঙ্কর জঙ্গলে দিশেহারা হয়ে গেলাম। চারদিক থেকে ভেসে আসছে অদ্ভুত কত শব্দ, চিনি পোকা, সন্ধে পোকা, শিয়ালসহ আরও অনেক অজানা অচেনা প্রাণীর। ভয় বাড়তে থাকে, সেই সঙ্গে বাড়তে থাকে আমার হৃদস্পন্দন। হঠাৎ পেছনে কেমন নড়াচড়ার শব্দ পেলাম আমি, ঠিক ঘাড়ের পেছনে পেলাম এক কঠিন হালকা গরম শ্বাসের অনুভব। আমার আত্মা শুকিয়ে যায়। আমি দৌড়াতে থাকি। চাঁদের আলো এই জঙ্গলে আরও কম, তেমন কিছু দেখা যায় না বললেই চলে। দৌড়াতে দৌড়াতে আমি একটা কিছুর সঙ্গে প্রচণ্ড জোরে ধাক্কা খেয়ে পড়ে যাই। উঠতে চেষ্টা করলে বুঝতে পারি আমার পায়ে ব্যথা পেয়েছি, দৌড়ে যাওয়া যাবে না এভাবে। আমি মনে মনে ভাবতে থাকি, কি হচ্ছে আমার সাথে এসব, কেন হচ্ছে, এই নিশিরাতে অঘটন কিছু হলে কে দেখবে আমায়। ঠিক সেই মুহূর্তেই আমার পিঠে কারো ঠান্ডা হাতের ছোঁয়া পাই, কি শীতল সেই অনুভূতি ভাবলেই আমার শিরদাঁড়া দিয়ে এখনও শৈত্যপ্রবাহ বয়ে যায়। আমি ভয়ের সাথে সাথেই ইকে বলে ছিটকে যাই। শুনতে পাই ওপাশের কণ্ঠ, আরে আমরা আপনাকে নিয়ে এসেছি, কোথায় পড়েছিলেন আপনি। আমি বুঝতে পারি এরা সেই দুজন লোক। সেই মুহূর্তে ওদের দেখে ভয়ের মধ্যেও কেমন স্বস্তি ফিরে পাই আমি। হাঁটতে থাকি ওদের সঙ্গে। এবারও তারা আমার থেকে কিছুটা সামনে এগিয়ে থাকে। হাঁটতে হাঁটতে যেন জঙ্গলের শেষে না এসে অন্য কোনো রাস্তা দিয়ে অন্য কোথাও চলে যাচ্ছিলাম আমরা। আমি জিজ্ঞেস করি, এ কোনো রাস্তা দিয়ে যাচ্ছি আমরা? রাস্তা তো এটা না। ওপাশ থেকে উত্তর আসে, এটাই রাস্তা। উত্তরের কণ্ঠটা এবার অপরিচিত। কেমন ভরাট ভয়ানক গলা। আমি আরও স্পষ্টভাবে দেখতে চেষ্টা করলে দেখি ওরা আর দুজন নেই। হয়ে গেছে একজন। একটা শরীরে দুটো আলাদা মাথা। অন্ধকারেও যেন তাদের শরীর জ্বলজ্বল করছিল। বিশেষভাবে জ্বলজ্বল করছিল লোকটার গলায় থাকা সাদা একটা কিছু। ওদের ওই অবস্থায় দেখে আমার শরীরের লোম দাঁড়িয়ে যায়, কি হচ্ছে এসব? কারা এরা? আমাকে নিয়ে কোথায় যাচ্ছে? আমি আর কিছু না ভেবে উল্টো পথে দৌড় শুরু করি। দৌড়ানোর সময় সুরা পড়তে থাকি। আমার হৃদস্পন্দনের গতি আরও বাড়তে থাকে। দৌড়াতে দৌড়াতে আমি আবারও পড়ে যাই গর্তমতো কোথাও। এবার পড়ে যেয়ে আর আমি জেগে থাকতে পারি না, জ্ঞান হারাই আমি। আমার জ্ঞান ফেরে নদীর তীরে। সময়টা তখন দুপুর। আব্বা সামনে, সাথে চাচা ও চাচাতো ভাইয়েরা। তারা জিজ্ঞেস করে কি হয়েছে আমার সাথে, আমি পড়েছিলাম কেন, রাতে ওদের গ্রামে গেছিলাম কিনা। আমি আর কিছু বলতে পারি না তৎক্ষণাৎ। বাড়ি নিয়ে যাওয়া হয় আমাকে। সেবা শুশ্রূষা করে কিছুটা স্বাভাবিক হলে আমি খেয়াল করি আমার সারা শরীর জুড়ে কেমন লম্বাটে আঁচড় আর ছোপ ছোপ রক্তের দাগ হয়ে আছে। জায়গাগুলোতে অসম্ভব ব্যথা। আমি নিশ্চিত ছিলাম এটা কোনো অসুখ নয়, এটা সে রাতের ঘটনা থেকেই উৎপত্তি।
পরিবারকেও জানাই আমার সাথে কি কি হয়েছিল। আমাকে দাদা তাবিজ দেন। আব্বা শুধু বলেন, বেঁচে গেছিস এবারের মতো। তবে রহস্য এক থেকেই যায়, আমি গর্তে পড়ে গেলে নদীর তীরে গেলাম কিভাবে। আলী চাচার থেকে শোনা অন্যান্য ঘটনাও আমি সময় পেলে লিখব। ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি। ভয় শুধু হয় ভূত মামা ইউটিউব চ্যানেল। আপনি কখনো মৃত্যু দেখেছেন? আমি দেখেছি। জলজ্জান্ত মানুষকে অকালে মৃত্যুর কোলে ঢেলে পড়তে দেখেছি। দেখেছি একটা ছোট্ট ভুলের জন্য নষ্ট হয়ে যাওয়া দুটো পরিবারের বহু মানুষের স্বপ্নের ছাই। ভার্সিটিতে ভর্তি হওয়ার পর আমি উঠি ঢাকার বেশ উন্নত একটা এলাকার একটা ফ্ল্যাটে। সঙ্গে থাকে আরও ৩ জন রুমমেট। আমরা ৩ জন ইউনি ব্যাচমেট। সবাই ঢাকার বাইরে থেকে আসা। গল্পের প্রয়োজনে শুরুতেই পরিচিত হয়ে নেয়া যাক আমি সহ বাকি ৩ জনের সঙ্গে। আমি অন্তু, সঙ্গে রায়হান, সাদিক ও আহনাফ। আমাদের ভার্সিটি দেশের নামকরা একটা প্রথম সারির প্রাইভেট ইউনিভার্সিটি। ক্লাস শুরুর পর নতুন বন্ধুবান্ধবীদের সাথে মিশতে মিশতে বেশ সুন্দর উপভোগ করছিলাম সবকিছুই। যেন নতুন এক দুনিয়ায় প্রবেশ হলো আমাদের। পড়াশোনার বাইরের সময়টা আমরা কাটাতাম শাহাবুদ্দিন আহমেদ পার্ক বা আমাদের ইউনি ক্যাম্পাসেই। আমাদের ৪ জনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বেশ ভালো ছিল। তন্মধ্যে আমি ও সাদিক ছাড়া রায়হান ও আহনাফ দুজনই আগে থেকে প্রেমের সম্পর্কে ছিল তাদের স্ব-পরিচিত জনের সঙ্গে। ওদের দুজনের ব্যাপারটা দেখতাম আর আমরা হাসাহাসি করতাম। আমাদেরও মন উড়ু উড়ু করত ওদের দেখে। এক পর্যায়ে আমার সাথে থাকা সেই সাদিকও জড়িয়ে গেল তার জীবনের প্রথম কোনো প্রেমের সম্পর্কে। মেয়েটা আমাদের ভার্সিটির এক সিনিয়র ছিল। দুজনে সুন্দরভাবে দিন অতিবাহিত করতে থাকলেও এক পর্যায়ে কোনো ভুল বোঝাবুঝির জন্য দুজন আলাদা হয়ে যায়। দুজনকে নানাভাবে বুঝিয়ে আমরা ওদের সম্পর্ক ২-৩ বার ঠিকও করেছিলাম, তবে শেষ পর্যন্ত তা দীর্ঘস্থায়ী হয়নি। সাদিক এনজয় করতে থাকে তার ব্যাচেলর লাইফ আর তার গার্লফ্রেন্ড অহনা চলতে থাকে তার নিজের মতো। তবে সাদিকের সেই হাসিমাখা মুখের আড়ালে আমি দেখেছিলাম এক চেপে রাখা কষ্টের প্রতিচ্ছবি। যেন সবার থেকে আড়াল করে রাখছিল তার ভিন্ন এক সত্তাকে। সময় চলতে চলতে বছর ঘুরে শুনতে পারি সাদিকের এক্স গার্লফ্রেন্ড অহনার বিয়ে ঠিক হয়েছে। অহনাই আমাদের খবরটা দিয়েছিল। তাও সরাসরি সাদিককে ফোন করে বাসার নিচে এসে নিজে কার্ড দিয়ে গেছিল। ব্যাপারটায় সাদিক মজা করলেও রাতের আধারে তার ভেঙে পড়া আমার চোখ এড়ায়নি। ২-৩ দিনের মধ্যে রাতের চেহারা সবার সামনেই নিয়ে আসে সাদিক। এমনভাবে কান্না করতে থাকে আর নিজের প্রতি নিজের ধিক্কার জানাতে থাকে যা দেখে আমার সত্যিই কিছু বলার থাকে না আর। সাদিক অহনার সাথে যোগাযোগের চেষ্টা করে। সফলও হয়, ফিরে আসতে আকুতি জানায় অহনাকে, অহনা ফিরে না। নির্ধারিত সময়ে বিয়ে করে বরকে নিয়ে অবকাশ যাপনে উড়াল দেয় ইন্ডিয়ার গোয়ায়। ফেসবুকে এড থাকায় সেসব ছবি আমাদের নজর এড়ায় না। সাদিকও আমাদের কিছু না বলে কোথাও যেন চলে যায়। যোগাযোগ সব বন্ধ ওর সাথে। সব জায়গায় খুঁজতে চেষ্টা করে জানতে পারি সে গ্রামের বাড়ি চট্টগ্রামে অবস্থান করছে। ওর সাথে কথা হয়। জানায় কোনো জরুরি কাজে সেখানে গেছে সে। ফিরবে সপ্তাহখানেকের মধ্যে। পরীক্ষা, ক্লাস গ্যাপ দিয়ে এমন কোনো জরুরি কাজে সে বাড়ি গেছে বুঝতে পারি না আমরা। ১০-১২ দিন পর সাদিক মেসে ফিরে। আমরা জানতে চাই কিসের এত ব্যস্ততা ছিল যে আমাদের জানানোরও প্রয়োজন বোধ করেনি সে। হাসি ছাড়া আর কিছুই বলে না। শেষমেশ চাপাচাপিতে বলে মামার বিয়ে ছিল। অবশ্য বিশ্বাস করিনি, সাদিকের কোনো মামাই নেই। হঠাৎ অহনার একটা পোস্ট আমাদের সামনে আসে। তার স্বামী ইন্ডিয়ার কোনো এক হসপিটালে ভর্তি। হুট করেই রক্তশূন্যতা সহ অনেক ক্রিটিক্যাল অবস্থা ফেস করছে, দোয়া চেয়েছে সে। হুট করেই কি এমন হয়ে গেল বুঝতে পারি না। জানতে পারি অহনাদের পরিবার থেকে কেউ ইন্ডিয়া গেছে সেই মুহূর্তেই। কিছুতেই কিছু হয় না তার স্বামীর। কদিনের মাঝে শরীর যেন বেডে মিশে গেছে এমন মনে হচ্ছিল ছবিগুলো দেখে। সাদিককে দেখলামা ছবি, তার কোনো ভ্রুক্ষেপ নেই আসবে। যেন সে সব জানত। ওদিকে ইন্ডিয়ায় অহনার স্বামীর অবস্থা খারাপ থেকে খারাপতর হতে থাকে।
এক পর্যায়ে সেখানে মারাই যায় সে। নিথর দেহ নিয়ে আসা হয় দেশে। অহনার বাসায় গেছিলাম আমরা, সে পাগল প্রায়। কথা বলতে পারেনি আমাদের সঙ্গে। ঘটনার মাস তিনেক পর এক সকালে অহনার ফোন কল, দেখা করতে চায় সে, বাসার নিচে নামি আমি সহ আমরা সবাই। অহনা কিছু বলার আগেই সাদিকের গাল জুড়ে থাপ্পড় বসিয়ে কান্না করতে থাকে। ঘটনার আকস্মিকতায় আমরা কিছুই বুঝতে পারি না। অহনা চিৎকার করতে করতে বারবার বলছিল, কি দোষ করেছিল বেচারা, কেন মারলি তাকে? আমরা ভেবে পাই না সাদিক কিভাবে ওর স্বামীর ক্ষতি করবে, তাও আবার ইন্ডিয়া যেয়ে, ওর তো পাসপোর্টও নাই। অহনার থেকে বিস্তারিত জানতে চাইলেও ও সেদিন আর কিছু বলে না। চিৎকার করতে করতে অভিশাপ ছুড়তে থাকে সাদিকের উপর। সাদিকও মুখ দিয়ে টু শব্দ করে না সেদিন। ওর নীরবতা যে অভিযোগের সঙ্গ দিচ্ছিল তার আর বুঝতে বাকি থাকে না আমাদের। অহনাকে তার বান্ধবী নিয়ে চলে গেলে আমরাও বাসায় ফিরে যাই। সাদিককে জেরা করতে থাকি কি হয়েছে সেসব বলার জন্য, অনেকভাবে বলার পর সে বলতে রাজি হয় ঘটনার আড়ালের ঘটনা। চট্টগ্রামের পাহাড়ি এক এলাকায় বসতি আছে নানান উপজাতি মানুষদের। পাহাড়ের মাঝখানে গভীর জঙ্গলে বসতি আছে এমন এক পরিবারের যারা পূর্বপুরুষ থেকে এসব তন্ত্রসাধনায় স্নিগ্ধ। তাদের সাহায্যেই অহনার স্বামীকে কালো জাদু করেছিল সাদিক। নিজের ভুল বুঝতে পেরে সেদিন ভীষণ কান্না করে সে। তবে সেদিনের পর থেকে ধীরে ধীরে ওর সাথে দূরত্ব বাড়তে থাকে আমাদের। কিছুদিনের মাঝেই সাদিকের থেকে আলাদা হয়ে যাই আমরা। কেউ আর ওর সঙ্গে বিশেষ যোগাযোগ রাখি না। ঘটনার বহু বছর পেরিয়ে গেছে। অহনা নতুন করে বিয়ে করে সংসার করছে, আমরাও ব্যস্ত নিজেদের জীবন নিয়ে। তবে শুনেছি সেই সাদিক আর বিয়ে করেনি। অবশ্য ওর প্রতি আর মায়া হয় না, হয় ঘৃণা। এক সমুদ্র ঘৃণা। অহনা কোনো হুজুরের থেকে বিস্তারিত জানতে পেরেছে এ ব্যাপারে। সংক্ষেপিত চরিত্রের নামগুলো কাল্পনিক। গল্প প্রেমের প্রতিশোধ। ভয় শুধু হয় ভূতমামা ইউটিউব চ্যানেল। চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার নিভৃত একটি গ্রাম দুর্গাপুর। ছবির মতো গ্রাম, শিল্পীর মনের মতো করে আঁকা ছবির মতো। পুকুরের নিটোল জলে দল বেঁধে নামে রাজহাঁসের দল, ছোট ছোট ছেলেমেয়েরাদের হৈহুল্লোড়, চারপাশ বিভিন্ন গাছের সুনিবিড় ছায়া, গাছে গাছে পাখিদের কিচিরমিচির, মাটির ধুলোয় সোদা গন্ধ, ফসলের মাঠ ভর্তি নানা রকমের শস্য। যতদূর চোখ যায়, চোখ জুড়িয়ে যায়। কি অপরূপ সৌন্দর্য সে গ্রামের! সে গ্রাম জুবায়েরের গ্রাম। তার স্বচ্ছ চোখের মতো, তার সুন্দর হাসির মতো, তার নির্মল ব্যবহারের মতোই এ গ্রাম। তার মুখের আদলে সে কি মায়া সবার জন্য। এমন ছেলেকে আপন না ভেবে কি থাকা যায়? তার সঙ্গের অভাব কি আর হয়? এমনভাবেই তার জীবনের 9টা বসন্ত পেরিয়েছে। এ কি খুব বেশি? সংখ্যাটা এখানেই কেন থেমে যাবে? গ্রামের বেশ নামিদামি বাড়ির ছেলে সে। বেশ বড় বংশ, বাবার সম্পদের অভাব নেই। 4 বোন, 3 ভাইয়ের সর্বকনিষ্ঠ সে। খুব আদরের। 3 বোনের বিয়ে হয়ে গেছে, বড় ভাই ইতালি প্রবাসী, মেজোটা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে ঢাকায় চাকরি করছে। আর কাউকে নিয়ে জয়নাল বুড়োর চিন্তা নেই, ছোটটার জন্য তার বড় ভাবনা হয়। ভালোই তো ছিল ছেলেটা। খুব আদরের সন্তান সে। শেষ বয়সে আল্লাহ তাকে দিছে। বাড়ির রোয়াকের এক কোণায় দাঁড়িয়ে ছেলের চিন্তায় বিভোর জয়নাল। চিন্তায় ছেদ পড়ে, সাইকেল স্ট্যান্ড করার শব্দে, জুবায়ের ধীর পায়ে নিজের ঘরের পানে যাচ্ছে। সামনে না তোর পরীক্ষা? জুবায়ের ঘাড় হেট করে পিছে তাকায়, চোখে মুখে তীব্র বিরক্তি। উত্তর দেবার প্রয়োজন মনে করল না। সে তো আর আগের মতো নেই, কি অদ্ভুত পরিবর্তন তার। হাসান তার বন্ধু, 2 দেহ 1 প্রাণ, তার সাথে ছোট্ট বিষয়ে কথা কাটাকাটি করে, ধাক্কাধাক্কি করে এসেছে, এ খবর দেয় জুবায়েরের মা ফরিদা। ছেলেটা এমন কেন হয়ে গেলা, মনের সংশয় মেটাতে গোপনে ইমাম সাহেবের কাছ থেকে পানি পরে এনেও খাইয়েছেন। মা, আমি কাল উথুলিয়া যাব। ছোট আপার জন্য কিছু দেওয়ার থাকলে দিও। বলেই নিজের ঘরে চলে গেল। কোথাও যাবা না তুমি, ভণ্ডামো কইরো না, সামনে পরীক্ষা, ঠ্যাং ভেঙে রাইকি দেব। হ্যাঁ, জয়নাল জোরে জোরে বলতে থাকে।
উত্তরে দরাম করে দরজা লাগিয়ে দেয় সে। জুবায়ের পরদিন বিকেলেই দর্শনার উথুলিয়া বোনের বাড়ি চলে যায়। ছোট বোন আফসানা তার খুব কাছের। অনেকদিন পর ভাইকে পেয়ে সে অনেক খুশি হয়ে যায়। চেহারার একই হাল করেছিস? চোখের নিচে কালি? এত পড়তে হবে না। এমনিতেই তোর মাথা ভালো। এখন কিছুদিন থাক। আফসানা ভাইয়ের হাতের ব্যাগপত্র নিতে নিতে বলে। জুবায়ের ভেবেছিল বোনের বাড়িতে এসে বোধ হয় বাজে অনুভূতিটা আর হবে না, কিন্তু সেটা অনেক বেশি বেড়ে গেল। বোনের শ্বশুর বাড়ির লোকজন, দুলাভাই, ভাগ্নে তাকে ঘিরে নানা প্রশ্ন, খাতির, আপ্যায়ন ইত্যাদি। ওর ইচ্ছে হচ্ছিল চিৎকার দিয়ে সবাইকে তাড়িয়ে দিতে, কিন্তু বিপরীতে চুপচাপ বসে থাকল। রাতের খাওয়া শেষে ওর বোনের দেখানো ঘরে একা বিশ্রাম নিচ্ছিল। মাথার ভেতর এক অসহনীয় অনুভূতি, বালিশে হেলান দিয়ে পা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে, ঠোঁট কামড়ে বন্ধ চোখে নিজেকে সংযত করার চেষ্টা করছে। আচমকা ক্যাচ। দরজা খোলার শব্দে ভয়ে ধরফরিয়ে উঠে বসে। ঘরে ঢুকে ছোট্ট ভাগ্নেটা খিলখিল করে হেসে দেয় পিচ্চি মামাকে ভয় দেখাতে পারার আনন্দে। জুবায়েরের ভেতর হিংস্র একটা রাগ আসে, কিন্তু সে সেটা দমিয়ে ভাগ্নের মাসুম মুখের দিকে তাকিয়ে অল্প হাসে। এই বাচ্চাটাকে সে অনেক ভালোবাসে, তার জন্য জীবনও দিতে পারে, তার উপর রাগ কিভাবে আসে? সামনের বছর গ্রামের মেলার কথা মনে পড়ে যায়। হঠাৎ আবেগাপ্লুত হয়ে ভাগ্নেকে কোলে টেনে নেয় জুবায়ের। অন্তর, মামা, তোমার মেলার সেই নাগরদোলনার কথা মনে আছে? অন্তর হাসি থামিয়ে মাথা নাড়ে, তারপর তার রঙিন স্মৃতিগুলো আওড়াতে থাকে। হঠাৎ জুবায়েরের কানের কাছে ফিসফিসে কণ্ঠে কে যেন বলে ওঠে, কেউ নেই। অন্তরের গলাটা টিপে ধর, না হয় ঘাড় মরাত করে ভেঙে দে। কচি ঘাড়, এক মোচড়েই। কিছু তো কর। এই জুবায়ের, জুবায়ের, জুবায়ের রে। জুবায়ের অন্তরকে জড়িয়ে ধরে ভয়ে ভয়ে। না, সে পারবে না। তখনও একটানা সে শুনতে পাচ্ছে, বোকা কোথাকার, গর্ধব। জুবায়ের চোয়াল শক্ত করে, সে বোকা না। দেবে নাকি প্রমাণ করে? দেবে? দে দে দে। হিহিহি, খুব মজা হবে, খুব। জুবায়ের অন্তরের কাঁধে হাত রাখে। বাচ্চা ছেলেটা তখনও স্মৃতিচারণে ব্যস্ত। আধো আধো বলে বোঝাচ্ছে, মামা। অন্তরের কথায় সম্বিত ফিরে আসে। কোল থেকে এক ঝটকায় নামিয়ে দেয়। কি ভাবছে ও? এখন যাও মামা, ঘুমাতে যাও। পকেট হাতরে ১০০ টাকার নোট বের করে। কাল দোকান থেকে চিপস কিনে খেও। অন্তর লজ্জিত মুখে টাকাটা নিয়ে চলে যায়। তোর এত বড় সাহস, আমার অন্তরকে মারতে বলিস? জুবায়ের রাগী চোখে চারপাশ তাকায়। জুবায়ের, ওই জুবায়ের ডাকটা কানে আসতেই আবার ভয় মিয়ে যায়। জরসর হয়ে বিছানায় বসে। কেন আমাকে কষ্ট দিতেছ? আমাকে ছেড়ে যাও, আমাকে একটু শান্তি দাও। দোয়া দরুদ পরে বুকে ফু দেই। বড় ভয় হচ্ছে কখন যে কি করে বসবে, উত্তেজনায় মুখ হা হয়ে যায়। জানালার সাথে লাগোয়া বিছানা, জানালাটা বন্ধ আছে, সিটকানিও এঁটে দেওয়া, বার দুই সে দিকে তাকিয়ে জানালার দিকে পিছ ফিরিয়ে শুয়ে পড়ল। কখন যে ঘুমিয়ে পড়েছে কোনো ঠিক নেই। হঠাৎ একটা শব্দে জুবায়েরের ঘুম ছুটে যায়। চোখ খুলে এদিক ওদিক তাকাই। নিঃশব্দ চারপাশ। বাড়ির সবাই ঘুমে বিভোর। চোখ দুটো বন্ধ করবে, আবার সেই শব্দ। জানালার পাল্লা খোলার শব্দ। কেউ জানালা খুলছে। হঠাৎ গায়ের কাঁথায় টান পড়ে, অল্প মাথা ভাসিয়ে দেখে। যা দেখে তা ওর কল্পনারও অতীত। বিছানার সিটিয়ে যায় ভয়ে। দুটো কালো লোমশ হাত খামচে ধরে আছে কাঁথা। জুবায়ের ধরফরিয়ে সরে যায়। জানালাটা খোলা, সেখান থেকে দুটো হাত ওকে চেপে ধরার চেষ্টায় হাতড়ে বেড়াচ্ছে বিছানা, চাদর, বালিশ, কাঁথা সব খামচে টেনে নিচ্ছে। আয় আয়, এদিকে আয়, হিহিহি, শোনো। জুবায়ের ভয়ে দম ফাটানো চিৎকার করবে, তখনই ঘুম ভেঙে যায়। স্বপ্ন না, দুঃস্বপ্ন। ড্রিমলাইটের আলোয় মোটামুটি পুরো ঘর পরিষ্কার দেখতে পাচ্ছে। জুবায়ের নিজেকে দেখে গায়ের কাঁথা বুক পর্যন্ত তোলা। ও যে কাত ফিরেছিল সে কাতেই আছে। সবই ঠিকঠাক। গায়ে লাগছে ঠান্ডা বাতাস। জুবায়ের কি একটা ভেবে কেঁপে ওঠে। জানালার দিকে তাকিয়েই চমকে ওঠে। জানালাটা আধখোলা। জানালার ওপাশটা নিকষ কালো অন্ধকার। অন্ধকারে ঘাপটি মেরে ওটা কে? একটা শীর্ণকায় ছায়া।
জুবায়ের মেরুদণ্ড বেয়ে সর্পিল এক হিম বয়ে যায়। তবু নিজেকে শক্ত করে ভালোভাবে দেখার চেষ্টা করে। কে দাঁড়িয়ে? হঠাৎ ঝড়ের বেগে ছায়াটা ছুটে আসে জানালার কাছে। জুবায়ের ঘুমিয়ে ওঠে। ড্রিমলাইটের আলো দেখে কি বিভ্রেষ মুক্তার। মাথাটা কাত করে লাল টকেটকে মুখে হাসে কালো অবয়বটা, মুখ ভর্তি লালা, কোনো চোখ নেই, বোধ হয় অন্ধ। জুবায়ের, ও জুবায়ের! জুবায়ের চিৎকার করে কাঁদতে থাকে। দরজায় ঠকঠক শব্দে আবারও ঘুম ভেঙে যায়। জুবায়ের? এবারও স্বপ্ন ছিল? নাকি ও স্বপ্নের ভেতর স্বপ্ন দেখছিল? এটাও কি স্বপ্ন? হঠাৎ মনে হয় আয়াতুল কুরসি পড়ার কথা, দুহাতে কান চেপে জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে থাকে। না, এটা স্বপ্ন না, আফসানা আপার ডাক শুনতে পাচ্ছে। তবু বিছানা থেকে নামার সাহস হচ্ছে না। অনেক কষ্টে নেমে দরজা খুলে দেয়। কি রে, কখন থেকে ডাকছি? আফসানার সাথে তার স্বামীও ঘরে ঢুকে। আফসানা জুবায়েরের কাঁধে হাত রাখে। কি হলো, ভয় পাইছিস? পিঠ চাপডান দুলাভাই। জুবায়ের মাথা নাড়ে। ঘুমের ভেতর মনে হয়। আফসানা ইশারা করে। আচ্ছা, আমি এখানে আছি। না না, তোমরা যাও। পরদিন সকালে জুবায়ের ধীর পায়ে বোনের কাছে যায়। আফসানা মুরগিকে খাবার দিচ্ছে। জুবায়ের নরম কণ্ঠে ডাকল, আপা। আফসানা ভাইয়ের দিকে তাকিয়ে হাসল, উঠে পড়ছিস? চল, চা মুড়ি দি, তারপর রুটি। বোনের কথা থামিয়ে আরও দুপা এগিয়ে যায়। তোকে কিছু বলবো, শুনবি? কেন শুনব না? আরও এক মুঠ ধান ছড়িয়ে ভাইয়ের দিকে মনোযোগ দেয়। জুবায়ের এদিক ওদিক তাকায়, তারপর ছলছলে চোখে মাটির দিকে তাকিয়ে থাকে নীরবে। কি হলো বল, কিছু লাগবে? আফসানা ঈষৎ হেসে ভাইয়ের গালে হাত রাখে। জুবায়েরের দুচোখ বেয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। আপা! আবারও চুপ করে যায়। তুই না বললে মিটবে কি করে? আপা, আমার খুব ভয় করে। মানে? কিসের ভয়? রাতে স্বপ্ন দেখছিস ওটা? না না, আমাকে কেউ ভয় দেখায়। আমার কানের কাছে মাথার ভেতর ফিসফিস করে। ভীত হয়ে স্বপ্নের কথা বলে, রাতে ও কি কি দেখেছে। আফসানা ওকে সাহস দেয়, ধুর পাগল। ওটা তো স্বপ্ন। আর বাকি তোর মনের ভুল। জুবায়ের কাতর গলায় বলে, বিশ্বাস কেন করছিস না তোরা? আমি সত্যি বলছি। এই ৩-৪টে মাস আমিও মনের ভুল ভেবেই নিজেকে সান্ত্বনা দিতাম, কিন্তু এখন দিন দিন বেশি হচ্ছে। তুই রাত জেগে পড়িস, খাবার দাবার কম খাস, এজন্যই। আহ, বলছি না, আমার ভুল না? সবাই আমাকে কি পাগল ভাবছিস? মা বলছে মনের ভুল, আব্বা বলছে পড়াশোনা বাদ দিয়ে দেবার জন্য, বানিয়ে বানিয়ে মিথ্যা বলছি, হাসান বলছে ওসব কিছু না। তুইও। ধ্যাত! জুবায়ের হঠাৎ রাগে আগুন হয়ে যায়। সেখান থেকে চলে যেতেই নেবে, আবার থমকে দাঁড়িয়ে বোনের দিকে ভয়ার্ত চোখে তাকায়। দেখলি, আবার আমাকে ডাকছে। আর শোন, শোনো। দেখছিস কি সব বলছে, আর তোরা কিনা বলছিস আমি মিথ্যে বলি। শার্টের আস্তিনে চোখ ডলে মোছে। আফসানা ভাইয়ের অস্বাভাবিক আচরণে অবাক হয়ে যায়। ওকে শান্ত করতে গায়ে মাথায় হাত বুলায়। কি বলছে? বলবো? জুবায়ের ব্যথিত কণ্ঠে জিজ্ঞেস করে। আফসানা মাথা নাড়ে। জুবায়ের ভয়ে ভয়ে ফিসফিস করে। ওই দাটা দিয়ে তোর মাথা দুভাগ করে দিতে বলছে, বারবার বলছে, ওর নাকি এটা দেখতে মন চাইছে। আফসানা চমকে ওঠে, এ কি বলছে ছেলেটা? তুই ভয় পাস না, আমি শুনবি না, কাল রাতে তো অন্তরকেও ঘাড় ভেঙে মেরে ফেলতে বলেছিল। আমি কি তা করেছি? বললেই হলো, প্রয়োজন হয়। আফসানা জমে যায়, দোকান ঝাঝা করছে। সকাল 11টার দিকে জুবায়ের জোর করে বেরিয়ে পড়ে। বাসায় পুরুষ মানুষ না থাকায় আফসানা আর ওকে এগিয়ে রেখেও আসতে পারে না। আফসানা ভাইয়ের দিকে করুণ চোখে তাকায়, পুরো শান্ত ছেলেটা, মলিন মুখে সবাইকে সালাম জানায়। কেন জানি কান্না পায় ভয়ানক, ভাই যে তার খুব আদরের, হয়তো অন্তরের থেকেও বেশি। আফসানা দুদিন পরেই মায়ের বাড়ি যাবে, জুবায়েরের ব্যাপারে বলবে সবাইকে। বাড়ি ফিরতে ফিরতে বেশ সন্ধ্যা। পরদিন সকালে ঘুম ভাঙে জয়নালের চড়া গলায়।
সামনে যার পরীক্ষা সে কুটুমবাড়ি বেড়ায় কিভাবে, নতুন জামাইয়ের মতো ঘুমায় কি করে, বুঝাও। ধুত্তরির মাথা নাটক করছে, ওসব কিছু না, যেদিন গরু মারা লাঠিটা পিঠে ভাঙব। দুহাতে মাথাটা চেপে চোখ মোছে টি-শার্টের আস্তিনে। ভেবে পায় না কি করলে। ওই ওঠ ওঠ, তোর আর পড়া লাগত না, বাড়ির কাজ কর। কি রে, নবাবের বাইচ্চা কথা কানে যায় না না? ঘাসগুলো কেটে বস্তায় ভর। জুবায়ের জরসর হয়ে ঘর থেকে বের হয়, মিনমিনে গলায় বলে, ভালো লাগছে না আব্বা, পরে কাটব। খেকিয়ে ওঠে জয়নাল। কিসের ভাল লাগারে? অসম্ভব রাগ ওঠে, ইচ্ছা হচ্ছে কাঁচিটা দিয়ে বুড়োর গলায় এক টান। ঘরের পিলারটা শক্ত হাতে চেপে ধরে জুবায়ের, চোয়াল শক্ত করে, বলে চোখে তাকিয়ে থাকে, ওর খুব ইচ্ছা করছে বুড়োটাকে। না না, এ কি ভাবছে সে? ফরিদা এগিয়ে আসে বাপ ছেলের মাঝে। ভাত খেয়ে কটা ঘাস কেটে দাও দেখি শোনা। জুবায়ের শুকনো ঠোঁট জোড়া সামান্য প্রসারিত করে মাত্র। তারপর দ্রুত পায়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। পিছ থেকে কানে আসে জয়নালের কণ্ঠস্বর, আমি যদি এখন আনোয়ারের দোকানে কিরাম খেলতি দেখি, আমার থেকে বিষণ্ণ লাগছে। ধীর পায়ে রাস্তায় উঠেই দেখে আনোয়ার চাচার দোকানে হাসানরা বসে। এক পা দু পায়ে দোকানে গিয়ে বসে। চাচা, চা দেও। বাপ, চার পাতি শেষ, আজ বাজারে যাব। পান খাওয়া কালো দাঁত বের করে হাসে আনোয়ার। হাসান ডাকে। জুবায়ের খেলবে না জানিয়েই ওদের পাশে গিয়ে দাঁড়ায়। দুপুর গড়িয়ে গেছে, জয়নাল সেপথ দিয়ে যেতে যেতে জুবায়েরকে দেখে ভয়ানক ক্ষেপে যায়। এই ছেলেকে শাসন না করেই ভুল করেছে সে। বাড়াবাড়ি রকমের কান বাঁধিয়ে বসে বাপ ছেলে। দোকান ভর্তি লোকের সামনে জুবায়েরের শার্টের কলার ধরে টেনে বাড়ির দিকে হাঁটা দেয় জয়নাল। জুবায়ের রেগে ধাক্কা দেয়, এ অপমান সইতে না পেরে পায়ের স্যান্ডেল খুলে এক ঘা বসিয়ে দেয়। দোকানের লোকজন দুজনকে দুদিক করে। এভাবে কিছু সময় পর হাসানের অগোচরে জুবায়ের মাঠের দিকে চলে যায়। হাসান খুঁজে বেড়ায়, কোথায় গেল জুবায়ের? এই জুবা। দূর থেকে ডাক কানে আসে। হাসান আসছে। তাড়াতাড়ি হাতের চেটোই চোখ মুছে বুক ভরে একটা দম নেয়। এই আলা, এখানে কি করিস? চাচার কথায় মন খারাপ হইছে? না। অস্বাভাবিক রকমের শান্ত চোখে তাকায় ছেলেটা। মনেই হচ্ছে না এই ছেলে খানিক আগেও ১০ বছরের অবুঝ বালকের মতো কাঁদছিল। তো এইখানে কি করস? কি আবার, এমনি খারাপ একটু লাগছিল, তারপর আর। বুঝলি, ওই জয়নাল তো। ও তাজা একটা। জুবায়ের একটা শিশুর মতো নরম মনের ছেলে, যে কখনো কাউকে গালি দূর একটা শক্ত কথাও বলে না, তার মুখে এসব কি? হাসানের মুখের হাসি মিলিয়ে যায়। বাদ দে, বাপ কখনো পর হয় না। হুম। তোর কাছে কিছু টাকা হবে? ভয়ঙ্কর শীতল চোখে তাকায় জুবায়ের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হবে তো। কত? ওই ৩০-৪০ মতো। দাঁড়া, নে। পকেট থেকে ৫০ টাকার নোট বের করে হাসান। তোর সাইকেলটা দিবি? এই অল্প সময়ের জন্য। কেন? যাবি কই? দিলে দে, প্যাচাল পারিস ক্যা? সাইকেল তোর বাড়ি পৌঁছে গেলেই তো হয়। কই প্যাচাল পারি? হাসান উঠে দাঁড়ানোর আগেই জুবায়ের সাইকেলের স্ট্যান্ড তুলে সাইকেলে চেপে বসে। হাসান না চাইতেও আবার বলল, বলবি না? আলমডাঙ্গা। আগে বলবিনি? আমিও তো যাব। বলতে বলতেই হাসান ব্যাকসিটে বসতে যায়। আরে! জুবায়ের প্যাডেলে পা চাপল। কিছু দূর এগিয়ে যেতেই হঠাৎ থমকে দাঁড়াল। পিছ ফিরে তাকাল, দেখল তখনও হাসান সন্দিহান হয়ে তাকিয়ে। জুবায়ের মৃদু হাসল। সেই হাসি, যেই হাসি জুবায়েরের পরিচয়, যেই হাসি জুবায়েরের চেহারার বৈশিষ্ট্য। কত সুন্দর ছেলেটা! হাসান স্বস্তি নিয়ে হাসে। ২ মিনিটে ভয় পেয়ে গেছিল। হাসান আরেকটু খেয়াল করে দেখলে বুঝত সে হাসি কতটা বানোয়াট, কতটা অসহায়ত্বের, কতটা ব্যর্থতার। চোখের কোণে বিকেলের পরন্ত কমলাটে রোদে চিকচিক করছে মরিচিকার মতো মিছে মায়া। জুবায়ের অপলক তাকিয়ে থাকে, যেন প্রাণ ভরে দেখে নিচ্ছে বন্ধুকে। কিছু বলতি? জুবায়ের হাসি মুখেই মাথা দোলায়। হাসান উত্তরে বলে, আনোয়ার চাচার দোকানে বসলাম, আয়। হাসান
হাসান আবারও তাকায়। আমার খাটের মাথার দিক বা দিকের তোষক তুললেই দেখবি ওখানে টাকা আছে। হাসান কথার কি উত্তর দেবে ভাবতে ভাবতেই জুবায়ের অনেকটা দূর এগিয়ে গেল। হাসান ঠায় দাঁড়িয়ে রইল। ক্রমশ বাড়ছে দুজনকার মাঝের দূরত্ব। ঝাপসা হয়ে যাচ্ছে জুবায়ের। হারিয়ে যাচ্ছে, ঢাকা পড়ে যাচ্ছে রাস্তার পাশের গাছপালার জড়তায়। এ যাত্রা যেন এজনম হতে আরেক জনমের। হাসান ধীর পায়ে গ্রামের পথ ধরে। তা বলে শিয়ানা ছেলের গায়ে হাত তুলবা? কোনো আইক্কেলে পায়ের স্যান্ডেল দিয়ে। আঁচলে মুখ চাপেন ফরিদা। সেই সকাল থেকে খালি পেটে ছেলে আমার। কিছুটা ফুপিয়ে ওঠেন। হইল? মনে হচ্ছে আমার ছেলে না? রাগ করে মারিছি আবার বুকেও নেব। পিড়ি টেনে বসতে বসতে জয়নাল ছোট ছেলের ঘরের দিকে তাকায়। ঘরে না কি? ফরিদা মাথা দোলায়। ঘরে সন্ধ্যা দেও, এই আসছে বইলি। হঠাৎ মাথার উপর দিয়ে একটা কাক ভয়ানক আর্তনাদ করতে করতে উড়ে গিয়ে বসে চালের উপর। চাচা! ও চাচা! জয়নাল চাচা! কেউ বাড়ি নেই নাকি? সাইকেল স্ট্যান্ড না করতেই পাশের গ্রামের এক ছেলে দৌড়ে আসে উঠানে। জয়নাল ফরিদা ছুটে যান। তোমার ছেলেকে ক্লিনিকে নিচ্ছে। ক্লিনিকে মানে? জুবায়ের? জয়নাল আড়ষ্ট হয়ে যায়। ফরিদা মিগি রোগীর মতো লাফাচ্ছে। হ্যাঁ, তোমার ছেলে বিষ খাইছে। জয়নাল আচরে বসে পড়ে। আদরের বাচ্চাকে কি সে খেয়ে ফেল? জুবায়েরের মেজ ভাই কোথা থেকে এসে আর্তনাদ করতে করতে উঠানের মাঝখানে আছড়ে পড়ে। ওরে জুবায়ের রে! ওরে আমার ছোট ভাই! জুবায়ের আর ফেরে না, অভিমানে অভিযোগে বাহানায় পালিয়ে যায় সবার থেকে। লুকিয়ে ফেলে নিজেকে। পরন্ত লাল সন্ধ্যায় ভ্যানে করে তার লাশ আসে, মাটির ধুলোয় তার পা ছুঁয়ে দেয়। রাস্তার দুধারে উৎসুক গ্রামবাসী, মাঝ দিয়ে ভ্যানে চেপে বাড়ি আসছে সবার প্রিয় জুবায়ের। সে কি এক হৃদয়ভেদী, নিদারুণ, নিষ্ঠুর দৃশ্য! আর তার ভয় নেই। আর সে কারো ক্ষতি করতে পারবে না। এ মৃত্যু যেন তার শান্তির। জুবায়ের নামটি ছদ্ম বটে। সেই মানুষটি ছদ্ম না। আমার দুঃসম্পর্কের মামা। আম্মুর কাছ থেকে অনেকবার তার নাম শুনেছি, আফসোস করতে শুনেছি। ছেলেটাকে যদি তারা একটু বোঝার চেষ্টা করত, আল্লাহ জানেন, ছেলেটা হয়তো সুন্দর একটা জীবন পেত। আমার মনে হয় তার বায়োপোলার ডিসঅর্ডার ছিল। বেচারা কত কষ্টে ছিল তাকে কেউ বোঝেনি। বিশ্বাসটুকুও করেনি। প্রিয় মানুষগুলোর উপর যত্নবান হই, তাকে কারো সাথে তুলনা না করি। আমাদের কাছের মানুষ, তাকে আমরা বুঝব না আর কে বুঝবে? আমরা ক্লান্ত, শ্রান্ত, নিঃস্ব, ফতুর, যাই হয়ে যাই, দিন শেষে আপনজনের আশ্রয়, সহমর্মিতা, ভালোবাসা আমাদের সাদা কালো ভস্মস্তূপ সম জীবনের ছায় থেকে উকি দেবে আবার একটি সবুজ চারাগাছ। সেই আমাদের আশা। আমরা না হয় আবার নতুন করে বেঁচে উঠব। ভয়, শুধু ভয়। ভূত মামা ইউটিউব চ্যানেল। আমি এবার নবম শ্রেণীতে ময়মনসিংহের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত। গত বছরের শেষের দিকে অর্থাৎ অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার আগে আমার সঙ্গে রোজ রাতে ঘটত কিছু অতিপ্রাকৃত ঘটনা। আসুন ঘটনা সম্পর্কে জেনে নেওয়া যাক। বার্ষিক পরীক্ষার আগে আগে মূলত সবারই পড়ার গতি বৃদ্ধি পায়। যে সারাবছর না পড়ে সেও বার্ষিক পরীক্ষার আগে একদম মরিয়া হয়ে পড়ে। তো তখন পরীক্ষার আর বেশি দেরি নেই। আমার অবস্থা তখন ব্যক্তিক। সারাবছর এত একটা মন দিয়ে পড়িনি বিধায় ভাবলাম শেষ মুহূর্তে একটু ভালো করেই পড়ব। আমি শুনেছি আমার বান্ধবীরা রাতের 1টা, 2টা পর্যন্ত পড়ে। তাই ভাবলাম আমিও তাহলে শেষ মুহূর্তে এভাবেই পড়ব। আমাদের বাসায় রাত্রিবেলা সবাই খেয়ে দেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। দরকার ছাড়া কেউ এত রাত জাগে না। কারণ পুরুষদের সবারই সকালে অফিস থাকে, আবার মহিলাদেরও সকাল সকাল উঠে রান্না করতে হয়। তখন সবাই ঘুমিয়ে পড়েছে। সবার রুমের লাইট অফ, শুধুমাত্র আমার রুম ছাড়া। তখন রাত 12:30 বাজে। আমি পড়ছিলাম, হঠাৎ করে কিছু একটার শব্দ শুনতে পাই। আমি বিষয়টাকে পাত্তা না দিয়ে পড়তে লাগলাম। কিছুক্ষণ পর স্পষ্ট শুনতে পেলাম ডাইনিং রুম থেকে কারো হাঁটার আওয়াজ ভেসে আসছে।
তখন আমি ভাবলাম হয়তো কেউ পানি খেতে আসছে বা ওয়াশরুমে যাবে। কিন্তু না, অনেকক্ষণ যাবৎ এই হাঁটার আওয়াজটা কানে ভেসে আসছিল। এবার আমার মনে একটু খটকা লাগল। আমি উঠে ডাইনিং রুমে গেলাম। গিয়ে দেখি সবার রুমেরই দরজা লাগানো। তাহলে কার হাঁটার আওয়াজ আসছে? প্রথম দিন বিষয়টাকে নিয়ে এত ভাবলাম না। মনের ভুল ভেবে আরও কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়লাম। এভাবে প্রায় ৩-৪ দিন যাবৎ আমার সাথে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছিল। এবার আমার ভয় হতে লাগল। আমি বাসার সবাইকে সব খুলে বললাম। তারাও বলল এইসব নাকি আমার মনের ভুল। তখন আমার বড় বাবা আমার ভয় কাটাতে মিথ্যে কথা বলেন। তিনি বলেন, আমি তো কিছুক্ষণ পরপর উঠে পানি খাই, তাই হয়তো হাঁটার আওয়াজ হয় গি। কিন্তু এই যতদিন হাঁটার আওয়াজ হয়েছিল আমি সাথে সাথে উঠে গিয়ে দেখতাম কেউ আছে নাকি। কিন্তু কাউকেই দেখতে পেতাম না। তখন আমার আম্মু বলেন, আচ্ছা, আজকে থেকে তুমি যতক্ষণ পড়বে আমিও তোমার সাথে বসে থাকব। রাত্রিবেলা আমি সাধারণত দাদুর সাথে ঘুমাই। তখন দাদু বলেন, তুমি ভয় পাও, তাহলে আমাকে ডাক দাও না কেন? আচ্ছা যাও, আজকে থেকে আমিই সজাগ থাকবেনে গি। তখন আমি দুইজনকেই না করি। কারণ শুধু শুধু তাদের সজাগ থেকে কষ্ট হবে। আর তাদের কষ্ট হোক সেটা আমি চাই না। তখন মনে মনে স্থির করি আজ যাই হয়ে যাক না কেন আমি ভয় পাব না। আর কিসের হাঁটার আওয়াজ আসে সেটাও আমি দেখে ছাড়ব। তো প্রতিদিনের মতো রাত্রিবেলা পড়ছিলাম। আম্মু দাদু সজাগ থাকতে চেয়েছিল কিন্তু আমিই দেইনি। তবে সেদিন এমন কিছু ঘটেছিল যা আমি ভাবতেও পারিনি। সেদিন আমি স্পষ্ট দেখলাম কালো মতো কিছু একটা, আকারাকৃতি ঠিক বোঝা যাচ্ছিল না, ডাইনিং টেবিলের চারদিকে ঘুরছে। কিছুক্ষণ পর আবার অদৃশ্য হয়ে যায়। এরপরই আমার রুমের দরজা আপনা আপনিই যেন বন্ধ হয়ে যায়। ঠিক তখনই ডাইনিং রুমে একটা ঝনঝনে আওয়াজ শুনতে পেয়েছিলাম। আমার তো ভয়ে রীতিমতো হাত পা কাঁপা শুরু হয়ে যায়। মনে যতটা সাহস সঞ্চয় করেছিলাম তার ছিটেফোঁটাও যেন আর অবশিষ্ট থাকল না। আমি এবার আর কোনো কিছু না ভেবে দাদুকে ডাকতে শুরু করলাম। তারপর দাদুকে সব বললাম এবং দাদুও তখন তাকিয়ে দেখলেন রুমের দরজা বন্ধ। দাদু তখন ধীরে ধীরে দরজা খুললেন। তখন আর ডাইনিং রুমে কোনো আওয়াজ হচ্ছিল না। সেদিন আমি আর বেশিক্ষণ পড়তে পারি নাই। তো এভাবে আর কতদিন চলবে? এদিকে ভয়ের জন্য আমি ঠিকমতো পড়াশোনাও করতে পারছিলাম না। এর মধ্যেই আমার চাচ্চু বললেন তিনিও নাকি মধ্যরাতে কারো হাঁটার আওয়াজ শুনতে পান। এটা শোনার পর বাসার সবাই নিশ্চিত হয়ে যান যে এই বাসায় কিছু একটা আছে। কিন্তু এই বাসায় কি এমন আছে সেটা কেউই ঠাহর করতে পারছিলেন না। তখন বড়বাবা আমাদের বাসার বাড়িওয়ালাকে এই ব্যাপারে জিজ্ঞেস করেন কিন্তু তিনি বলেন যে বাসায় এমন কিছুই নেই, তবুও ব্যাপারটা আমাদের কাছে রহস্যময় হয়েই থেকে যায়। তো একদিন আমি একটা বইয়ে দেখলাম লেখা আছে ইয়া মুহাইমিনু আল্লাহ তায়ালার এই পবিত্র নামটি গোসল করে পবিত্র হয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করার পর 100 বার পড়লে মনের সকল ভয় দূর হয়ে যায়, সাথে সাহস বৃদ্ধি পায়। তো আমিও ভাবলাম নামগুলো আমিও পড়বা, কারণ আমার বিশ্বাস ছিল আল্লাহর নাম পড়লে আমার ভয়টা কেটে যাবে। তখন আমিও এভাবে নামটি পড়তে লাগলাম এবং সৃষ্টিকর্তার অশেষ রহমতে যেদিন থেকে পড়া শুরু করেছিলাম সেদিন থেকেই আমার সকল ভয় দূর হয়ে গেছিল। আর সেরকম কোনো ঘটনারও সম্মুখীন হইনি। যারা এরকম ছোট ছোট ভয় সম্পর্কিত সমস্যা ফেস করছেন, আমি তাদের পরামর্শ দেব যেন আমার মতো নামগুলো পড়ে দেখতে। হয়তো আপনারও ভয় কেটে যাবে। ভয় শুধু হয় ভূতমামা ইউটিউব চ্যানেল। আমি ঈশিতা, বাসা জামালপুর। ঘটনাটা ঘটে আমার আম্মুর সাথে। আমরা 2 ভাইবোন ছিলাম তখন। আমি তখন ক্লাস 6-এ পড়ি। মাসটা ছিল এপ্রিল মাস। আমার আব্বুর তখন দোকান ছিল আর আমার আব্বু প্রতি রাতেই দোকান থেকে রাত 1-2-1টায় বাসায় আসত। এক রাতে আমি আমার ভাই আর আম্মু রাতের খাবার খেয়ে 1-0টায় ঘুমের পড়ি। আম্মু হঠাৎ শুনতে পায় দরজায় 2 বার টোকা দেওয়ার আওয়াজ হচ্ছে। আম্মু ভেবেছেন আব্বু আসছে, তখন একদম 1-2টা বাজে। আম্মু দরজা খোলার পর দেখে কেউ নেই। তারপর আম্মু আবার দরজা লাগিয়ে শুয়ে পড়েন।
একটু পর আবার একইভাবে দরজায় আওয়াজ হয়। আম্মু এইবারও উঠে দেখে কেউ নেই। তখন আম্মু বাইরে যায়, মানে বাথরুমে। আমাদের বাথরুমটা বাহিরে। আম্মু বাথরুম থেকে আসার পর আবার শুয়ে পড়ে। কিছুক্ষণ পর আব্বু আসে আর আম্মুকে ডাকে। তখন আম্মু দরজা খুলে দিয়ে আব্বুকে বলে খাবে কিনা। আব্বু তখন বলে সে খাবে না। তখন আম্মু গিয়ে শুয়ে পড়ে। আমার আব্বু আবার সিগারেট খায়, তাই আব্বু সিগারেট ধরিয়ে শুয়ে শুয়ে খাচ্ছিল। তখন হঠাৎ কেমন গ্যাংরানোর আওয়াজ শুনতে শুরু করল আব্বু। তিনি ভেবেছিলেন আম্মু হয়তো কোনো স্বপ্ন বা ঘুমের ঘরে ওমন করছে। তখন আম্মুকে আব্বু অনেক ডাকে, কিন্তু আম্মু আগের মতোই ছিলেন। আব্বু তারপর আম্মুকে একটু ধাক্কা দেয়, তখন আরও বেশি আওয়াজ করছিল। অন্য রুম সেই আওয়াজ শোনা যাচ্ছিল। তাই আমার ভাই আর আমি জেগে যাই এবং খুব ভয় পেয়ে যাই। আমার আব্বু আবার একটু রাগী মানুষ। যখন দেখল আম্মু কথা শুনতেছে না, তখন আব্বু আম্মুকে একটা থাপ্পড় মারে। আব্বু থাপ্পড় মারার সাথে সাথে আম্মু আওয়াজ করে হাসতে শুরু করে। তখন আব্বু একটু ভয় পেয়ে যায় আর আমাদের ডাকে। আমরা ভয়ে ভয়ে আম্মুদের রুমে যায় আর গিয়ে দেখি আম্মুর চুল এলোমেলো আর কেমন করে যেন হাসছে। আব্বু তখন আমায় বললেন আম্মুকে ডাকতে। আমি ভয়ে ভয়ে আম্মুকে ডাকি, কিন্তু আম্মু শুনে না। তখন আব্বু বললেন বাড়ির সবাইকে ডেকে আনতে। আমি তখন আমার ভাইকে নিয়ে জেঠু, জেঠি, ভাইয়া সবাইকে ডেকে আনি। তখন সবাই আসার পরও আম্মুর হাসটা একটু কমে গিয়েছিল। সবাই আম্মুর সাথে কথা বলতে চাচ্ছিল, কিন্তু আম্মু শুধু আব্বুকে মারতে যাচ্ছিল। আর বলছিলেন তোর এত বড় সাহস, তুই আমায় মেরেছিস। আব্বু তখন মজা করে আম্মুকে বলছিলেন কি খেতে দাও। তখন আম্মু আব্বুকে বলেন কে তুই সহ আরও অনেক কিছু। রাতে আমাদের চেনা পরিচিত একটা আঙ্কেল আছে, উনি কি যেন পরে আম্মুকে ফু দিলে আম্মু সাথে সাথেই ঘুমিয়ে যায়। রাত তখন শেষের দিকে, সবাই চলে যায়। তবুও আব্বু তখনও ভয় পেয়ে আমাদের দুই ভাইবোনকে আব্বু আম্মুর রুমেই থাকতে বলেন। আমরা সবাই একই বিছানায় শুয়ে পড়ি। চোখে একটু ঘুম আসার পরেই ফজরের আজান দেয় আর আম্মু আমায় ডাকে আর বলে আমরা কেন এই বিছানায়। তখন আম্মু উঠে বাথরুমে যায় আর আব্বু আম্মুর পিছে আমাকেও পাঠিয়ে দেন। আম্মু বাথরুম থেকে আসার পর আবার শুয়ে ঘুমিয়ে পড়েন। তবে ভোর যখন 6টা, তখন আবার শুরু হয় আম্মুর পাগলামি। সবাইকে অনেক বকা দিতে থাকেন আর আব্বুকে তো দেখতেই পারে না। আমার জেঠুকে আম্মুক জেঠু ছে ডাকছিলেন আর জেঠাতো ভাইকে চি ভাই ই বলে ডাকছিলেন। আমার জেঠাতো ভাই আবার মজা করে সবার সাথে। তখন আম্মুর সাথেও করছিল। আম্মু ভাইয়ার কাছে মাংস খেতে চেয়েছে আর তখন ভাইয়া বড় জেঠুদের ওখান থেকে 2 টুকরো মাংস নিয়ে সেটা আম্মুকে দেন। আম্মু অনেক রাগ করে সেই মাংসের 2 পিচ ফেলে দেন আর বলেন 20 কেজি মাংস নিয়ে আসতে। ভাইয়া তখন বলেন এত কাঁচা মাংস কিভাবে খাবেন। আম্মু বলেন সেটা নাকি আম্মুর কাছে কোনো ব্যাপার না। ভাইয়া আবারও বলেন মাংস নিয়ে আসলে ভাইয়াকে কি দিবে আম্মু। আম্মু বলেন ভাইয়া যা চাবে তাই দিবে। তবে ভাইয়া আর কিছু বলে নাই অবশ্য। 10টায় আব্বু আম্মুকে নিয়ে নানুবাড়ি যাবে, সেইখানে কবিরাজ দেখাবে। আমার নানুবাড়ি সরিষাবাড়ি, তারাকান্দি। নানুবাড়ি যাওয়ার জন্য আব্বু একটা সিএনজি নিয়ে আসে আর আম্মুকে নিয়ে যায়। নানুবাড়ি যাওয়ার পথে সিএনজি হঠাৎ করেই নষ্ট হয়ে যায়। তারপর আব্বু রাস্তায় আরও একটা সিএনজি পায়, সেটাও নষ্ট হয়ে যায়। এমন করে 3টা সিএনজি নষ্ট হয়। আর নানুবাড়ি যাওয়ার জন্য একটু মাটির রাস্তাও আছে। আর আব্বু বুঝতে পেরেছিল যে সিএনজি আম্মুর জন্যই নষ্ট হচ্ছিল, তাই মাটির রাস্তায় আম্মুকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছিল, কিন্তু আম্মু যেতে চাচ্ছিল না। আব্বুকে মারছিলেন অনেক। তখন আব্বু আম্মুকে কোলে করে নানুবাড়ি পর্যন্ত নিয়ে যায়। আর তারপর আম্মুকে কবিরাজের সামনে নিয়ে যাওয়া হয়। আর কবিরাজকে দেখে আম্মু অনেক রেগে যায়। আর আম্মু তখন বলে আম্মুর খিদে পেয়েছে। মামি আম্মুকে প্লেটে ভাত আর মাংস দেয়, তবে সেটা দেখে আম্মু বলেন এইটুকু তার হবে না। তখন পুরো পাতিলের ভাত নিয়ে আম্মুর সামনে দেওয়ার সাথে সাথেই আম্মু 2 হাত দিয়ে সব খেয়ে ফেলেন। খাওয়ার পরই আম্মু চলে আসতে চান, তবে তখন কবিরাজ আঙ্কেল কি পরে আম্মুকে ফু দেয় আর হাতে একটা ফুল দেয়। ঠিক সেই মুহূর্তে কবিরাজ আম্মুর কাছে যা যা জানতে চেয়েছিলেন, আম্মুও কেমন সব বলছিলেন। আম্মুকে যে জিন ধরেছিল উনার নাম ছিল কাউসার, উনারা 3 ভাই। আম্মুকে নাকি উনার খুব ভালো লেগেছিল। আম্মুর মন নাকি অনেক নরম, তাই আম্মুকে তার সাথেই রাখতে চায়। তখন আব্বু বলেন আম্মুকে তার সাথে নিয়ে গেলে আমাদের কি হবে। এসব শুনে আম্মু বলেন তোর কি চাই শুধু বল, সব দিব তোকে,
তুই যে আমায় থাপ্পড় দিয়েছিস সেটাও মাফ করে দিব, শুধু আম্মুকে তার সাথে যেতে দিতে হবে। আব্বু তখন বলেন, আব্বুর কিছুই প্রয়োজন নেই, শুধু আম্মুকে যেন উনি ছেড়ে চলে যায় সেটাই চান আব্বু। তখন জিনটা রাজি হয় না আর অনেক রেগে যায়। সেই মুহূর্তে কবিরাজ আঙ্কেল কি যেন উনাকে পরে ফু দিয়ে আম্মুর শরীর থেকে বের করে দেন আর পরবর্তীতে আম্মুকে কিছু তাবিজ দেন। উনি আমাদের বাড়ি এসে সম্পূর্ণ বাড়ি বন্ধ করে দিয়ে যায়। আর আমরা জানতে পারি সেই জিনগুলো আম্মু আব্বুর রুমের পিছনের নারিকেল গাছে থাকত। ভয় শুধু হয় ভূতমামা ইউটিউব চ্যানেল। তখন আমি ক্লাস 7-এ পারি। আমাদের গ্রামে 2টা 100 বছরের ও বেশি পুরনো বটগাছ আছে। বটগাছগুলোকে এলাকায় বিয়ে পরানি বটগাছ কি হিসেবে ডাকা হতো। স্থান শেরপুর জেলা শ্রীবর্দী থানায়। একদিন আমি নানার সাথে বাজার করার জন্য লিলখিয়া বাজারে গেছিলাম। বাজার শেষ করতে 8টার মতো বেজে গেছিল। নানা বাজার করে আমাকে বাড়ি যেতে বললে আমি হাঁটা শুরু করলাম। আমাদের বাড়ি যাওয়া রাস্তাটায় সেই 2 বট গাছের মাঝখান দিয়ে যেতে হতো। তো আমি ফেরার সময় প্রথম বট গাছের নিচে একটু দাঁড়িয়েছিলাম, ভাবছিলাম যদি কেউ আসে তো আমি তার সাথে যাব। অবশ্য সময়ের তুলনায় সে রাতটা একটু বেশি অন্ধকার হয়ে গেছিল। এক পর্যায়ে কাউকে না পেয়ে আমি একাই হাঁটা শুরু করলাম আমাদের বাড়ির সেই পথ ধরে। বলে রাখছি, আমাদের বাড়ি যাওয়ার রাস্তাটার 2 পাশে ছিল আখক্ষেত। রাস্তায় যেতে যেতে হঠাৎ আমি খেয়াল করলাম আমার সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। সে আমাকে এসে বলল, ভাই আমি সামনে যাব, আমার সাথে চলবেন? তিনি তখন আমার পরিচিত একটা নানার নামও বললেন। আমিও বললাম, আমার সাথে চলুন, আমি যাওয়ার সময় আপনাকে বাড়ির সামনে রেখে আসব। হাঁটা শুরু করলাম। উল্লেখ্য, আমি তখন নতুন ধূমপান করতাম বলে আমার সাথে সিগারেট আর একটা লাইটার ছিল। তখন নতুন বাজারে গ্যাসের সাথে লাইট পাওয়া যাচ্ছিল, আর ওটা আমি শখ করে কিনে রেখেছিলাম। যেহেতু আমি সিগারেট খাই আর রাত করে বাইরে সিডিটিভিও দেখতাম, তাই লাইটার দুটো কাজেই ব্যবহার হতো। তো সে সময় আমি সেই মেয়ের সাথে হাঁটা শুরু করলাম। আমি উনাকে নাম পরিচয় জিজ্ঞেস করলাম, তবে উনি তেমন আমার কথার উত্তর দিলেন না। আমরা মিনিট 10 হাঁটার পর দেখি আমি রাস্তা দিয়ে না হেঁটে আখক্ষেতের ভিতর দিয়ে হাঁটছি। এই ঘটনায় আমি বেশ অবাক হলাম, ভাবছিলাম আমি তো রাস্তা দিয়ে যাব, তো ক্ষেতের ভিতর দিয়ে কেন হাঁটছি? তখন আমি সেই মেয়ের দিক তাকাই, তবে কোনোভাবেই তার চেহারা আমি দেখতে পাচ্ছিলাম না। তখন আমার ভিতর একটু ভয় কাজ করতে শুরু করল, বিধায় আমি পকেট থেকে একটা সিগারেট নিয়ে ধরালাম। তখন মেয়েটা আমাকে বলেন এটাতে তার সমস্যা হচ্ছে। তাই আমি আর সিগারেট না টেনে হাতে রেখে চলতে থাকি। তখন আবারও আমার চোখ যায় মেয়েটার পায়ের দিক, আর তখন আমি যা দেখলাম তাতে আমি ভয় শেষ। দেখি মেয়েটার পায়ের পাতা নেই। ব্যাপারটায় ঘটতে থাকা ঘটনা কিছুটা ভালোভাবেই উপলব্ধি করতে পেরে আমি লাইটারটা বের করে বারবার আগুন জ্বালিয়ে রাখছিলাম। কারণ নানা বলতেন, কোনো খারাপ কিছু আগুন দেখলে ভয় পায়, সেই কথাটাই আমি কাজে লাগাচ্ছিলাম। আর আমি ধীরে ধীরে ক্ষেত থেকে রাস্তায় উঠে আসতে থাকলাম। তখন আবার সেই মেয়েটা আমার দিক তাকিয়ে বলল, আজ তোর শেষ দিন, তোকে আমি নিয়েই যাব গে। এই কথাগুলো বলার সময় তার চেহারা যে ভয়ঙ্কর দেখাচ্ছিল তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। আর দৃশ্যটা দেখে আমি হাঁটার শক্তি হারিয়ে ফেলেছিলাম। আমি শুধু একটা চিৎকার দিয়ে দৌড়ে আমার একটা নানা বাড়ির সামনে আসি। আমার সেই চিৎকার শুনে সেই মেয়ে আমাকে উদ্দেশ্য করে বলে, তোর কপাল আজ ভালো ছিল বলে তোর কাছে আগুন ছিল। এটা বলেই সে বিকট একটা হাসি দেয়। আর সেই হাসি দেখে আমি বাড়ির সামনের একটা আম গাছ ছিল, সেখানেই সেন্সলেস হয়ে পড়ে যাই। যখন আমার সেন্স ফিরল, আমি দেখি আমি খাটে শুয়ে আছি, চারপাশে মামা, নানা, নানি, খালারা সবাই ছিল। তারা আমাকে জিজ্ঞেস করেন আমার কি হয়েছে। তবে আমি নাকি তাদের কথার কোনো উত্তর না দিয়ে তাদের থুতু দিচ্ছিলাম। আর আমি নাকি বারবার সেন্স হারিয়ে ফেলছিলাম। এমনকি পরদিন সকালে আমি নাকি সবাইকে মারতে যাই, অর্থাৎ পুরো উল্টাপাল্টা কাজ করতে শুরু করেছি। এসব দেখে আমার নানা একটা কবিরাজ আনালেন আমার জন্য। তিনি আমাকে দেখে বললেন আমার উপর নাকি খারাপ জিন আছর করছে। কবিরাজ আরও জানান আমাকে মঙ্গলবার খুব সকালে চিকিৎসা করবেন তিনি। তো সেই 2 দিন আমি সবাইকে মারতাম, বাজে ভাষায় গালি দিতাম, আরও অনেক কিছু করতাম।
আগেই বলে রাখি, আমি সুস্থ হবার পরে এসব ঘটনা আমার নানা, খালা, মামারা আমাকে বলেছেন যে আমি এসব করেছি। মঙ্গলবার আসলে খুব ভোরে কবিরাজ আসেন আমাদের বাড়ি। আমি তখন ঘুমেছিলাম। সবাই আমার হাত পা খুব শক্ত করে ধরে রেখেছে। আমি চোখ মেলে এসব দেখলাম আর আমি নাকি খুব শক্তি নিয়ে নড়তে চেষ্টা করছিলাম। তখন কবিরাজ তার কাজ শুরু করলেন। কবিরাজ তখন আরও বলেন, একদমে ধমকল গাছের পাতা নিয়ে আসতে। এখানে ধমকল নামে একটা গাছ আছে, জানি না কার জেলায় কি গাছ নামে পরিচিত ওটা। গাছটায় ছোট ছোট ফুল হয়, আমরা ওই ফুল ছিঁড়ে মুখে নিতাম আর হালকা মিষ্টি লাগত, আমরা মধুফুল গাছেও বলতাম। যাই হোক, ওই গাছটার পাতা রস করে যখন আমার চোখে দেয়া হল, আমি তখন সবাইকে খাট থেকে ফেলে দিয়েছি। কবিরাজ তখন সেই বদ জিনটাকে কোনোভাবে হাজির করে জিজ্ঞেস করলেন, আমাকে কেন ধরেছে সে? তখন সেই জিন জানায়, ওকে আমি মেরে ফেলব, তুই আমাকে জ্বালাইস না। পরে কবিরাজ তার মতো করে ওই জিনটাকে আটকে ফেলে। আর যখন জিনটা চলে গেল, তখন থেকেই আমার মুখ দিয়ে লালা পড়তে শুরু করল। আর ধীরে ধীরে আমি ঠিক হতে শুরু করলাম। পাশাপাশি সে সময় সেই কবিরাজ আমাকে কিছু তাবিজ দিয়ে আমার শরীর বন্ধ করে দিয়ে গেছিলেন। সেদিনের পর আমার আর কোনো সমস্যা হয়নি।